সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। অটিজম আমরা যতটুকু বিভিন্ন পরিসংখ্যান থেকে জেনেছি যে বিশ্বজুড়ে যদি আমরা বলি যে প্রতি 100 জনের মধ্যে একজন কিন্তু শিশু এই অটিজমে আক্রান্ত। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি চিন্তা করি যে বাংলাদেশে কিন্তু গ্রামাঞ্চলে এই অটিজমের হার তুলনামূলক কম, কিন্তু শহরাঞ্চলে এই অটিজমের হারটা কিন্তু অনেক বেশি। আজ আমরা এই অটিজম নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অটিজম এবং এর প্রতিকার আসলে কী। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নাজনীন আক্তার 1974 সালের নভেম্বর মাসে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ স্যার। ম্যাম, অটিজমের ডেফিনেশনটা জানতে চাই। এই ধরনের বাচ্চাগুলো আসলে আগে থেকেই ছিল, আমাদের সমাজের ভিতরেই ছিল। অটিজম কথাটা নতুন কিছু নয়, যদিও আমরা এখন নতুনভাবে অনেক বেশি আলোচনা করছি, কিন্তু সেই প্রথম অটিজম কবে থেকে এটা এই পৃথিবীতে মানুষ একে আলাদা করে চিনল সেটা কিন্তু সেই 1940 সালে প্রথম লিউক্যানার সাহেব উনি এই 11 জন বাচ্চা যাদের ভিতরে কিছু লক্ষণ বৈশিষ্ট্য দেখা গেল যে একই রকম, তাদের কিছু একই রকম বৈশিষ্ট্য যেগুলো তারা সমাজে সবার থেকে সে একটু আলাদা থাকতে পছন্দ করে। তাদের ভিতরে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার যে ক্ষমতাটা সেগুলো তাদের ভিতরে অনুপস্থিত থাকে। তো এইভাবে আমরা যখন 40-এও এটা প্রথম শনাক্ত হয়, মানুষ এর ব্যাপারে জানতো না। আমরা দেখলাম হঠাৎ করে আমাদের এই 90 দশকের পর থেকে অটিজম নিয়ে সারা বিশ্ব কথা বলছে, এবং আমরাও কথা বলছি গত 20 বছরের বেশি সময় ধরে অটিজম সম্পর্কে। এবার এই অটিজমের আসলে এই বাচ্চাগুলোর এটা একটা কোনো মানসিক সমস্যা না। অনেকে আগে এই বাচ্চাগুলোকে পাগল হয়তো বলতো, যে বাচ্চাটা পাগল, মানসিক প্রতিবন্ধী, এই ধরনের কথাই বলা হতো। কিন্তু এটা হচ্ছে এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটা হচ্ছে বাচ্চার শিশুর বিকাশকালীন সময়ে ব্রেইনের ভিতরে কোনো একটা অস্বাভাবিকতা থাকলে সেই অস্বাভাবিকতা এমন হতে পারে সে এটা জন্ম থেকে এই অস্বাভাবিকতা নিয়ে এসছে, অথবা তার প্রথম বিকাশকালীন সময় তার ব্রেইনে কোনো ধরনের কোনো আঘাতজনিত কারণে এই ঘটনাটা ঘটতে পারে। তো এখানে আমাদের এই বাচ্চাগুলোকে শনাক্ত করব কী করে? তো আমরা যেটা বলি যে একটা শিশু তার বয়স উপযোগী যে কাজগুলো করে থাকে, যেমন আমরা প্রথমে বেশি সচেতন হই একটা বাচ্চা প্রথমে সে হাঁটাচলা করছে কিনা ঠিকভাবে, প্রথম যে বয়সে ঘাড় শক্ত হবে, যে বয়সে বসবে, যে বয়সে হাঁটবে, সেটা করছে কিনা। হ্যাঁ, কিন্তু কথা বলার ব্যাপারটাতে না আমরা প্রথমে এই কথাটা কিন্তু শুরু একই সাথেই শুরু হয়। যেদিন শিশু জন্মগ্রহণ করে সেদিন প্রথম যে সে কান্না করে, এটাই কিন্তু তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এরপরে তার সময়ের সাথে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে। তার যেমন 6 সপ্তাহ হলে তার কিছু ভোকালাইজেশন হয়, আউ এই আউ এই ধরনের কথাগুলো বলতে থাকে। 6 মাস হলে সে শব্দগুলো জোড়া লাগায় বা ব্যাবলিং করে, যেটাকে বাবা দাদা এই ধরনের শব্দগুলো উচ্চারণ করে। তারপরে ধীরে ধীরে 9 থেকে 12 মাসের সময় তার শব্দ ভাণ্ডারে কিছু মিনিংফুল শব্দ আসে, সে মাকে মা, বাবাকে বাবা এই ধরনের কথা বলতে পারে। কিন্তু দেখা গেল যে বাচ্চাটা প্রথম ব্যাবলিং করছে এই পর্যন্ত বাবা মা জানে যে তার বাচ্চাটা কথা বলছে, কিন্তু যখন 2 বছর বা 2.5 বছর হয়ে যায় তখন সে যখন কমিউনিকেট করবে অন্যর সাথে, সে শব্দের দ্বারাও করতে পারে, এবং এমনকি সে শব্দ ছাড়াও যেটা নন ভার্বাল ওয়েতে সে যোগাযোগ করবে। এই যোগাযোগের মাধ্যমটা তার তৈরি হচ্ছে না, সে কথা বলছে না, সে তার নিজের জগতেই অন্তরীণ থাকছে। এই শব্দটার মধ্যে দিয়ে তার অটিজম কথাটার উদ্ভাবন। অটিজম একটা জাস্ট বৈশিষ্ট্য, একটা শব্দ, অটোইজম গ্রিক শব্দ। এটার মানে হচ্ছে সেই বাচ্চা তার নিজের ভিতরে নিজের জগতেই ডুবে থাকে। এটা একটা বৈশিষ্ট্য, অনেকের কম বেশি থাকে। আমাদের মধ্যে কেউ কেউ আমরা একটু ইন্ট্রোভার্ট থাকি, কেউ একটু বেশি স্বতঃস্ফূর্ত, বাইরে এক্সট্রোভার্ট যাদের বলি। ইন্ট্রোভার্ট বাচ্চাকে একটু বলা হয় যে ও একটু কম কথা বলে,
কিন্তু এটা যখন এতটাই বেশি তীব্র হয় যে সে আসলে অন্য বাচ্চাদের সাথে বা অন্য পরিবারের অন্য সদস্যের সাথে মোটেও কথা বলছে না। অটিজমের বেবিরা তাদের সিগনিফিকেন্ট কি সাইন সিমটম রয়েছে যেটি দিয়ে আসলে বুঝতে পারবেন বোঝা একজন যায়। অভিভাবক যে না সেটি আসলে কোনো স্বাভাবিক আচরণ নয়? প্রথম লক্ষণের ভিতরে যে সে ভার্বাল এবং নন ভার্বাল কোনো দিক দিয়েই সে আমাদের সাথে যোগাযোগ করবে না, কথা দিয়ে বলবে না। মাকে যেমন বলবে মা এটা দাও, 2 বছর হলে এটা নেব, এটা খাবো, এ ধরনের ছোট ছোট দুটো শব্দ জোড়া লাগিয়ে কথা বলবে, কিন্তু সে সাধারণত এটা বলে না। সে মাকে হয়তো তার প্রয়োজন হলে তার হাতটা টেনে ধরে ওই জিনিসটার কাছে নিয়ে যাবে, হাত ধরে বলবে যে সে বোঝাবে যে এটা তার প্রয়োজন, কিন্তু সে শব্দ দিয়ে বলে না। তাকে যখন ডাকা হয় যে রাজু তুমি আসো, রাজু ডাকছি, কিন্তু সে তার ডাকে রেসপন্স করছে না, তাহলে প্রথমে আমাদের সন্দেহ হতে পারে সে কি কথা শোনে। হ্যাঁ, শুনতে পায়, কারণ তার যখন প্রয়োজন হবে সে নির্দিষ্ট একটা শব্দে, হয়তো তার পছন্দের একটা টিভির অ্যাড হলো, সে ওইটা শুনেই দৌড়ে গেল, বা বাবা নির্দিষ্ট সময়ে সে আসে, সে জানে কলিং বেলের শব্দে শোনার সাথে সাথে সে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিচ্ছে। মানে তার হিয়ারিং অন্য সময়, সে যখন প্রয়োজন হবে তখন সে রেসপন্স করছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যে আমি ডাকলেই তাকে সে আমার কথাটা শুনবে, এ ধরনের রেসপন্সটা করছে না। এই গেল কমিউনিকেশন। কিন্তু আরও কিছু তার অ্যাসোসিয়েটেড কিছু ফাইন্ডিংস থাকে, একই ধরনের অ্যাক্টিভিটিস, স্টেরিওটিপিক্যাল মুভমেন্ট। সেটা তার হতে পারে তার কার্যক্রমে, তার খাদ্য অভ্যাসে, অথবা তার পরিধেয় বস্ত্র, এই ধরনের। যেমন সে সবসময় একই কালারের গ্লাসে দুধ খাচ্ছে, কোনো দিন যদি সে লালের জায়গায় তাকে সবুজ গ্লাস দেওয়া হয় সে সেটাতে খাবে না। তারপর এমন হতে পারে যে সে সারাক্ষণ টিপটো আপ করছে, অথচ এটা তার করার কথা না, কারণ তার অন্য কোনো অসুবিধা নেই। সে হ্যান্ড ফ্ল্যাপিং করছে, বা একই ধরনের শব্দ উচ্চারণ করছে মুখ দিয়ে, একটা শব্দ সে শুনতে পাচ্ছে, সেই শব্দটাকে সে বারবার রিপিট করছে। এই ধরনের স্টেরিওটিপিক্যাল কিছু মুভমেন্ট থাকে তার ভিতরে। এছাড়া অ্যাডিশনাল আরও কিছু ফিচার্স থাকে, কারো ভিতর খুব বেশি অস্থিরতা কাজ করে, সে সারাক্ষণ মুভমেন্টের ভিতরে থাকে। আবার কেউ আছে যে একেবারেই চুপচাপ, কোনো ধরনের শব্দই করে না, এবং তাদের কিছু সেন্সরি সমস্যা থাকে। যেমন তাকে অনেকে টাচ পছন্দই করে না, তাকে ধরতেই দেয় না, সে হচ্ছে হাইপার সেন্সেশন। আচ্ছা, এই সব যে তার সেন্সেশনটা, এটা তার কাছে খুব তীব্র মনে হয়, ব্যথাদায়ক মনে হয়। আবার কেউ আছে যে তাকে সে সারাক্ষণ গা ঘেঁষে ঘেঁষে থাকে, তার মানে হাইপো সেন্সেশন, সেন্সেশনটা তার গায়ে লাগছে না, সে চায় সবসময় তাকে একটু হাগ করুক, সে একটু গায়ে চেপে থাকুক, মার সাথে জড়িয়ে থাকতে চায়। আবার এই সেন্সেশনগুলো শব্দেও থাকে, স্বাদেও থাকে, স্মেলে থাকে। এই সেন্সরি প্রবলেম, এই কিছু ক্রাইটেরিয়া আমরা ফিক্সড করা আছে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এটা দেখে আমাদের শিশুগুলোকে আসলে আমরা ক্লাসিফাই করি এই বাচ্চাগুলোর ভিতরে অটিজমের বৈশিষ্ট্য কতটা তীব্র। আচ্ছা, যদি খুব বেশি তীব্র হয় তাদের আমরা লেভেল 3-তে দেই, যদি মাঝারি ধরনের হয় লেভেল 2, যদি মৃদু আকারে থাকে তাদেরকে লেভেল 1। তো সেই অনুযায়ী তাদেরকে আমরা তাদের ম্যানেজমেন্ট যে প্রোটোকলটা তৈরি করা তাদের এই লক্ষণ অনুযায়ী হয়ে থাকে। ন্যাশন ওয়াইড সার্ভে একটা আমরা করেছিলাম 2017-এ, যেটা ইপনা, ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম, বিএমইউর আন্ডারে তারা করেছিল। এটা সরকারি ফান্ডিংয়েই হয়েছিল, এটা মাল্টি সেন্টার ছিল, এবং অ্যাজ এ হোল এটা সমগ্র বাংলাদেশে কিছু ক্লাস্টার করে আমরা এই স্টাডিটা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম, সেখানে দেখা গেছে যে হ্যাঁ, গ্রামের ক্ষেত্রে এটা প্রায় 30 গুণ কম এ ধরনের। কিন্তু আমাদের সম্ভবত এমন হয় যে আমরা রুট লেভেলে যাদেরকে যেই হেলথ অ্যাসিস্ট্যান্ট যাদেরকে আমরা পাঠিয়েছিলাম, তারা আসলে ঠিকভাবে অটিজমের বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসতে পারেনি। কারণ কি, পিতামাতাও মনে করে না আমার এই বাচ্চার ভিতরে কোনো সমস্যা আছে। বাচ্চাটা দেখতে নর্মাল বাচ্চা আমাদের সব দিক থেকে, যেমন আমরা যখন একটা সেরিব্রাল পলসি বাচ্চা, ডাউন সিনড্রোম বাচ্চা এদেরকে দেখি, তো ওদের চেহারা দেখে আমরা বুঝতে পারি তাদের চেহারার ভিতরে তাদের মাথার সাইজ ছোট থাকে, চেহারায় কিছু লক্ষণ নির্দিষ্ট থাকে। কিন্তু এই বাচ্চাগুলো আপনার আমার মতো একেবারেই নর্মাল দেখতে, কিন্তু তাদের সাথে যখন আপনি মিশতে যাবেন তখন দেখবেন যে তার মেশার জায়গাটা, তার কমিউনিকেশন এবং সোশ্যালাইজেশন, এই জায়গাটাতে গ্যাপ। সুতরাং এই সমস্যাটাকে একটা পিতামাতা যদি খুব বেশি নিজে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন না হয়, শুরুতে ধরতে পারে না। যখন অন্যরাও কমপ্লেন করে, স্কুলে যায়, অথবা তার আগে পাশের বাসার কেউ কমপ্লেন করে যে আপনার বাচ্চাটা মেশে না, তখন বাবা মারা এটা বুঝতে পারে। কারণ এই বাচ্চাগুলো কিন্তু তাদের নিজস্ব এরিয়াতে কিছুটা নর্মালি রেসপন্স করে, পিতামাতার সাথে সে সবসময় যেটা করে অভ্যস্ত সেটা কিছুটা করে, কিন্তু বাইরের লোকের সাথে করে না। তো
তো এই জন্য এই বাচ্চাগুলোকে তারা আসলে বের করে না, যার কারণে বা বুঝতে পারে না যে বাচ্চাগুলো অটিজম। ম্যাম, এই যে বাবা মায়েদের কোঅপারেট না করা, এটি কি মূল কারণ কম ডায়াগনোসিস হওয়ার? সত্যি কথা বলতে এই সচেতনতা বেড়েছে। আমরা এই নিয়ে বারবার কথা বলতে বলতে কিন্তু বাচ্চাগুলো আমাদের সামনে আসছে এবং পিতামাতা এই ব্যাপারে জানছে যে এরকম একটা সমস্যা আছে, যেটাকে আমরা যদি দ্রুত আইডেন্টিফাই করি, দ্রুত এটার সমাধানের চেষ্টা করি, তাহলে বাচ্চাটা নর্মাল স্ট্রিমে আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এটা একটা জেনেটিক্যাল সমস্যা। তবে হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো এটাকে মানে জেনেটিক মডিফিকেশনে, যেটাকে আমরা বলি এপিজেনেটিক্স, আমাদের প্রত্যেকের ভিতরে ব্যাড জিন গুড জিন দুটোই আছে। আমার লাইফস্টাইল বলে দিবে আমি কোন জিনটাকে এক্সপ্রেস করব। বাচ্চাদের ক্ষেত্রে এরকম প্রপার প্যারেন্টিং যদি হয় প্রথম থেকে, শুরু থেকে একেবারে নির্দিষ্টভাবে আমি করে আসছি, আমি কিন্তু দ্রুত বুঝতে পারবো যে আমার বাচ্চাটার কোনো সমস্যা আছে কিনা, এবং সেই সমস্যার জন্য আমি দ্রুতই আমি চিকিৎসকের শরণাপন্ন হব। তাহলে আমি এটাকে কিন্তু একেবারে নাই করে দিতে পারি। আর যদি আমি এটা বুঝতেই দেরি হয়ে যায়, তখন কিন্তু আমার এই সমস্যাটা তীব্র হতে থাকে, এবং যেই কারণগুলো আমার এটার প্রভাব ফেলছে এটাকে বাইরে এক্সপ্রেস করার ব্যাপারে, সেই কারণগুলোকে কিন্তু আমি সরাতে পারছি না তখন এটার ব্যাপারে যদি আমি না জানি। আমাদের সচেতনতাটা বাড়ার কারণেই সামনে এই রোগীগুলোকে বেশি পাচ্ছি, এবং গ্রামে স্টিল তারা এই বাচ্চাগুলোকে মনে করছে না যে এইগুলো সমস্যা আছে। প্লাস গ্রামে যেটা হয় যে তারা কিন্তু একটা বড় একটা এনভায়রনমেন্ট পায়, যেখানে সে বাচ্চাটা কিন্তু তাদের নিজেদের মতো করে একটু বিকশিত হতে পারে। যেমন একটা এখন আমাদের যেটা বললাম নিউক্লিয়ার ফ্যামিলি, বাসায় একা একা থাকি, ওয়ার্কিং মাদার চলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজের বুয়ার কাছে রেখে যায়, অথবা আমাদের বৃদ্ধ পিতা মাতার কাছে রেখে যায়। তো তারাও তাদের কাজে ব্যস্ত থাকে, ওইভাবে প্রপারলি বাচ্চাটাকে সময় দেওয়া। প্লাস হচ্ছে স্ক্রিনটা একটা বড় ভূমিকা পালন করছে এটা ব্যাপারে। আমাদের সময়টা তো এতটা মোবাইলের প্রভাব ছিল না, যে স্মার্ট মোবাইল ছিল না, টাচ মোবাইল ছিল না, তখন টেলিভিশনটা, ওই টেলিভিশনের ব্যাপারেই কিন্তু বলা হতো যে কোনো স্ক্রিন 3 বছরের মধ্যে দেখানো যাবে না। শুধু স্ক্রিন টাইম কতটুকু হবে, আমি বলবো 0 স্ক্রিন টাইম। এই বাচ্চাদের জন্য 3 বছরে শুধু মার কাছ থেকে সব কিছু শুনবে। অনেকের ধারণা যে তারা এই স্ক্রিন দেখে অনেক কিছু শিখতে পায় না, এখানে শেখার কিন্তু আমরা সবসময় বলি যে মাতৃভাষা মার কাছ থেকে শিখতে হয় বলেই কিন্তু এটা মাতৃভাষা। 2 ওয়ে কমিউনিকেশন করতে হবে, আমি প্রশ্ন করব, প্রশ্নটা জবাব দিতে হবে সে যেভাবে পারে। কিন্তু 1 ওয়ে কমিউনিকেশনটা বাচ্চার জন্য খুব ইজি, এবং তারা সহজে এটাতে আকৃষ্ট হয়ে যায়, কারণ এখানে তাকে কষ্ট করে আনসার দিতে হয় না কোনো প্রশ্নের। আমরা স্বভাবতই যে কোনো প্রশ্নের আনসার দিতে একটু ভীতু হই। তো দেখা যাচ্ছে যে স্ক্রিনে সে তার মতো করে তার আনন্দ, তার রিক্রিয়েশনটা এখান থেকে সে নিয়ে নিচ্ছে। আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের যে ব্রেন আমাদের সারা বডিটাকে কন্ট্রোল করে। আপনি যে কোনো চিন্তা করবেন, আপনি যে কোনো কাজ করবেন, সেই টোটাল জিনিসটাই কিন্তু কন্ট্রোল করে আমাদের ব্রেন। সো সেই ব্রেনটাই যদি আমাদের সুস্থ না থাকে, তাহলে আমরা সেই কাজটা করতেই পারবো না। যেমন ধরেন আমি কথা বলছি, এখন যদি আমি কোনো কাজ করি, তাহলে সেটা কিন্তু আমার কাজ প্রথমে যেটা হচ্ছে সেটা কিন্তু যে আমি ভাবছি। আপনার ক্ষেত্রেও কিন্তু তাই। এই যে আপনি দেখছেন, আপনার এই দেখাটা কিন্তু প্রথমে কাজ করছে আপনার ব্রেন। তাহলে এই যে ব্রেনের যে কাজটা সেটি যদি করতে হয়, তাহলে সুস্থ রাখতে হলে এর সাথে কিছু খাবার দাবারের কিন্তু অনেক সম্পর্ক আছে। কি খাবো আমরা, আমাদের যত্ন নিতে হবে, এত কিছু যে বললাম কি খাবো, এই বিষয় নিয়ে যখন আমরা কথা বলি, তখন আসলে আমাদের চারপাশে যেই খাবারগুলো আছে সেই খাবারগুলোই যদি লিস্টে রাখি, তাহলে কিন্তু হয়ে যায়। আমাদের আসলে অনেক কিছু চিন্তা করে খেতে হবে, ব্যাপারটা একেবারেই তা না। আমরা প্রথমে চিন্তা করতে হবে কি বাদ দিব, বাদ দেওয়াটা বলে তারপরে আমি বলবো যে কি খাবো। আমরা এখন কিন্তু বর্তমানে দেখবেন যে চারপাশে স্ট্রিট ফুডের পরিমাণ অনেক বেড়ে গেছে। আমাদের চারপাশে এত দোকান, এত কিছু, আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলেও দেখা যায় যে এত ফুডের ঘ্রাণ আমাদের চারপাশ থেকে কিন্তু আমাদেরকে ডাকছে। এই যে জাঙ্ক ফুড, এই যে ফাস্ট ফুড, আমরা কিন্তু সবাই জানি যে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য বেশ হেলথ হ্যাজার্ড তৈরি করছে। তবুও কি আমরা এটা থেকে বিরত আছি? একটু ভাবেন যে এই পরিমাণ যে সল্ট আমরা প্রত্যেক দিন নিচ্ছি, এত ক্যালোরিজ, এত ফ্যাট, এগুলো আমাদের শরীরের সাথে সাথে আমাদের ব্রেন খুবই ড্যামেজ করার চেষ্টা করছে। এতে আমাদের কিন্তু দেখবেন যে অনেকেরই কিন্তু ফাস্টফুড খাওয়ার একটা প্রবণতা থেকে তারা কিন্তু অনেক বেশি হেভি ইটিং ছিল না অর্ডারটা, তো তারপরে দেখা যায় যে তারা অনেক বেশি হেভি ইটিং ডিসঅর্ডারটা তৈরি হয়ে গেছে। তো তারপরে তারা যে খাবারটা খেত না, সেই খাবারগুলো খেতে খেতে ওবেসিটি গ্রো করেছে। তার মানে আমাদের যে হেলথ হ্যাজার্ড, এই হেলথ হ্যাজার্ডও কিন্তু আমাদের গ্রো করে যাচ্ছে শুধুমাত্র ফাস্টফুডের কারণে। সো মস্তিষ্ক যদি ভালো রাখতে হয়, তাহলে আপনাকে কিন্তু এই খাবারগুলো লিস্ট থেকে বাদ দিতে হবে। এছাড়া আমরা যে চা কফি অতিরিক্ত পরিমাণে খাই, রাতের ঘুমটা কিন্তু নষ্ট করে ফেলছেন। আপনি যদি ঘুমাতে চান, প্রপার যদি ঘুমাতে চান, তাহলে কিন্তু ক্যাফেইনটা আপনার লিস্ট থেকে একটু কমাতে হবে।
প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটি যেমন সত্য প্রয়োজন যা দরকার সেটিও যদি না রাখেন খাদ্য তালিকায়, সেটিও কিন্তু আমাদের কোনো রকমভাবে আমাদের শরীরের বা মস্তিষ্কের জন্য হেল্প করবে না। তাহলে এবার আসেন জেনে নেই কী খাবার খাবো এই মস্তিষ্ক ভালো রাখতে। সবার প্রথমে আমি এমফেসিস দিব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে। আপনারা এটি অনেক আগেই হয়তো এই শব্দটি শুনেছেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। কিন্তু জানেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের জন্য খুব হেলদি। তাতে আপনি রাখতে পারেন একটু বাদাম, একটু যদি আপনি ফ্লেক্স সিড বা বিভিন্ন ধরনের যে সিডসগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। তাছাড়া কিছু সামুদ্রিক মাছ বা আপনি যদি ছোট মাছের কথাই বলেন, এগুলো কিন্তু আমাদের বাজারে পাওয়া যায়। প্রতিদিন যদি খাদ্য তালিকা একটু রাখেন, সেটি কিন্তু আমাদের শরীরের জন্য মস্তিষ্কের জন্য দুটোই কিন্তু ভালো কাজ করবে। এছাড়া আপনি যদি একটু প্রোটিনের সোর্সটাকে চিন্তা করেন, যারা আমরা চিন্তা করি যে আমরা হেলদি থাকবো, প্রোটিনটাকে কিন্তু আমরা অনেক ভাবি, কিন্তু প্রোটিনটা খাচ্ছেন কিনা পরিমাণ মতো এটি জানতে হবে অবশ্যই। কারণ প্রোটিন যখন আপনি ভালো পরিমাণ খাবেন, আপনার ব্রেনের সেল ফাংশনগুলো কিন্তু ভালোভাবে কাজ করবে। তাছাড়া আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সামার সিজনে আমরা কিন্তু পানি অনেক সময় কম খাই। পানি যদি কম খাই তাহলে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার একটা সুযোগ থাকে। তো ডিহাইড্রেশন আমাদের ব্রেনটা খুব বেশি ক্লান্ত করে ফেলে, আমরা কিন্তু এটা বুঝতে পারি না। অনেক সময় মনে করি যে অনেক কাজ করছি তার জন্য আমি অনেক টায়ার্ড, বাট আপনার বডিতে পানির পরিমাণটা খুব কমে গেছে, এটি আমরা বুঝতে পারি না। সো আজকে ভিডিওতে আমি এই বিষয়টি শেয়ার করলাম যে আপনি অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখবেন, যাতে আমরা সঠিকভাবে কাজ করার জন্য এই ব্রেনটাকে কিন্তু সঠিকভাবে আমাদেরকে রাখতে হবে। ম্যাম, এই অটিজমটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের আসলে কি করণীয়? প্রিভেনশন, এখানে কিন্তু আমরা যেটা বলছি যে অটিজমের যদি আমি বলি এটিওলজি, এখানে দেয়ার ইজ নো এক্স্যাক্ট সিঙ্গেল কজ, একটা নির্দিষ্ট কারণ যেহেতু নাই, এখানে মাল্টি ফ্যাক্টরিয়াল অ্যাপ্রোচ, আমরা বলি এনভায়রনমেন্ট অ্যান্ড জেনেটিকের ইন্টারাকশনের মাধ্যমে হচ্ছে। তাহলে একটা সিঙ্গেল কারণ যদি না থাকে, আমি কিন্তু সিঙ্গেল রেমেডি পাচ্ছি না এটাকে ট্রিট করার জন্য, তাহলে আমার করণীয় কি? আর এটা যেহেতু মাল্টিডিসিপ্লিনারি, আমার ম্যানেজমেন্ট অ্যাপ্রোচও তাই হয় মাল্টিডিসিপ্লিনারি। তাহলে প্রিভেনশনের জন্য আমার আসলে প্রথম থেকেই যেটা করণীয়, যে আমরা বলি যে একটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, একটা টাইম ডেভেলপমেন্টাল পিরিয়ড আমাদের শুরু হয় যেদিন টাইম অফ কনসেপশন থেকে, যেদিন বাচ্চা প্রথম মার গর্ভে আসে, ফার্স্ট ডে অফ কনসেপশন, সেদিন থেকে প্রথম 5 বছর, এটা হচ্ছে এই সময়টা বাচ্চার হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টাল পিরিয়ড। তাহলে আমার যত্ন কোথা থেকে নিতে হবে? একদম প্রথম ফার্স্ট ডে, তার মানে মার থেকে আমার যত্নটা শুরু হতে হবে। তাহলে আমার প্রপার অ্যান্টিন্যাটাল পেরিন্যাটাল কেয়ার, এটা খুবই এসেনশিয়াল এটা প্রতিরোধের জন্য। একটা মার আমরা শারীরিক স্বাস্থ্যের দিকে, যেমন সে খাচ্ছে কি না, পুষ্টির দিকে আমরা খেয়াল করছি, কিন্তু তার মানসিক স্বাস্থ্যের দিকে অনেক সময় আমরা খেয়াল করি না। তাহলে একটা মাকে কিন্তু খুব প্রফুল্ল হতে হবে, তার খুব রিল্যাক্স অবস্থায় থাকতে হবে, স্ট্রেসফুল কন্ডিশনে আমরা মাকে ফেলবো না। এবং এটা স্টাডিতে দেখা গেছে যে পোস্ট গ্রাজুয়েট প্যারেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু ইনসিডেন্সটা একটু বেশি হচ্ছে। কেন শহরে হচ্ছে, গ্রামে কম হচ্ছে? দেখা যায় মারাও একটু আর্লি এইজে একটু মা হচ্ছে, আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে একটু অ্যাডভান্স এজ, এবং বিশেষ করে প্যাটার্নাল এজটা এখানে ভূমিকা রাখছে, যে পিতাদের বেশি বয়সে বাবা হওয়াটাও প্রতিরোধ করতে হবে। কিছু কিছু সিগনিফিকেন্ট যেগুলো পাওয়া গেছে, আসলে এখানে বললাম যে এক্স্যাক্ট কজটা আইডেন্টিফাই হয়নি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, আর আপনার মাধ্যমে এনটিভিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে কিছু কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। নবজাতক শিশুর যারা আছে, যাদের বয়স হলো 28 দিনের নিচে যারা, ওরা কিন্তু এমনিতেই নর্মালি যারা বুকের দুধ খাচ্ছে, এরা এমনিতে অনেকবার আপনার পায়খানা করে থাকে, এবং এদের ক্ষেত্রে 8 বার 10 বার, কোনো কোনো ক্ষেত্রে 15-20 বারও এরা পায়খানা করে থাকে। এটাকে অনেক সময় মায়েরা ডায়রিয়া বলে ভুল করেন, এটাকে কিন্তু ডায়রিয়া বলা যাবে না। যাদের বয়স 28 দিনের নিচে, এইসব বাচ্চাদের ক্ষেত্রে যদি যা আগে যেমন তারা যে পায়খানাটা করতো তার চেয়ে যদি বেশি বার করে, অর্থাৎ আগে 8 থেকে 10 বার করতো, এখন তার চেয়ে বেশি বার 20 বার 25 বার করছে, অথবা আগে পায়খানাতে যে পানির পরিমাণটা যেমন ছিল যদি তার চেয়ে বেড়ে যায়, তাহলে এইসব শিশুদের ক্ষেত্রে আমরা বলবো যে এটা ডায়রিয়া। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।